বৃষ্টি ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। বাসায় কোমর পরিমাণ পানি, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে। খুবই কষ্ট আছে, গরু ছাগল নিয়ে বাইরে গেছে। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত। সবকিছু পানি নিচে, খেত বাঁচার কোনো উপায় নেই ভাই। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্যোগপূর্ণ জেলাগুলোতে 20 লাখ টাকা করে বরাদ্দ। বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানে পাহাড়ি ধসে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড় কাটা বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার 3য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান ফেরার রায় আপিলেও বহাল। সংসদেই সুরাহা হবে নীতি নির্ধারণী বিষয়। নিরপেক্ষ সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে ইতিবাচক পদক্ষেপে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর মাশহাদে কিছুক্ষণ পর রাষ্ট্রীয় মর্যাদা দাফন। শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। রাতে অদম্য ফ্রান্সের সামনে লড়াকু মরক্কো। সেমির স্বপ্নে নেচে গেয়ে প্রিয় দলকে উজ্জীবিত করছেন সমর্থকরা। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি। বান্দরবানে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 5 জনের। কক্সবাজারেও মারা গেছেন 2 জন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষি। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণের কবলে দেশ। পাহাড়ি ঢল আর উজানের পানিতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি। রাঙামাটিতে টানা 4 দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। মহলছড়ির সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ছোট বড় মোট 97টি স্থানে পাহাড় ধসে গেছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। খুবই কষ্ট আছে, গরু ছাগল নিয়ে বাইরে গেছে। বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে লামার মিশন পাড়ায় আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 2 পরিবারের 5 জন মারা গেছেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী, স্ত্রী 2 জনে নিহত। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। টানা বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছেন 2 জন। রাস্তাঘাট ডুবে গেছে এবং ক্ষেত খামার করছে, সব তলিয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন চরে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিমজ্জিত বসতঘর, মাছের ঘের, ফসলের ক্ষেত। বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন। চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
একই অবস্থা হবিগঞ্জে। জেলার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে বিপদসীমার 220 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সিলেট বিভাগের হাওর অঞ্চলে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের সবজির জমি। এতে সহস্রাধিক কৃষক ক্ষতির সম্মুখীন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের 4 উপজেলা। পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। নগরীত প্লাবিত নিচু এলাকা, ব্যাহত যান চলাচল, ডুবে গেছে পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি। এ অবস্থায় 15 উপজেলায় দুর্গতদের জন্য 670টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাতিল করা হয়েছে ছুটি। পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রামের জনজীবন। অনেকেই জাল দিয়ে সড়কে মাছ ধরছেন। পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি ডুবে গেছে চন্দনা, সাতকানিয়া ও লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলায়। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বেশি সমস্যা এই সংগ্রামে পানি ছুড়ে আছে, ভাঙে বড় রাস্তা করতে হবে। পানি তো অনেক চলতেছে, আপনার এখানে আসা যাওয়ারটা একটু প্রবলেম হচ্ছে। পানি উঠে সবাই আসছে যে জাল মারার জন্য শখ করে। মাছ তেমন নেই, মাছ পাওয়া গেছে মোটামুটি, এমনি বাসায় খাবার মতো পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর চকবাজার, আগ্রাবাদ সহ কয়েকটি নিচু এলাকা। সড়ক চাপিয়ে ঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সবাই আশ্বাস দিচ্ছে, তো কেউ তো করে না কাজ। এই সরকার আসলে করবো, ওই সরকার আসলে করবে, কিন্তু মরতেছে আমরা জনগণে। বাসায় কোমর পরিমাণ পানি, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বিগত 10-12 বছর এখানে কোনো কাজ হচ্ছে না, অনবরত পানি, মানুষের যানবাহন অনেক কষ্ট হচ্ছে। নগরীর চকবাজার এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র, নিজেই পরিষ্কার করেন নালা। আমাদের শহরে 70 ভাগ জলাবদ্ধতার কাজ হয়েছে, 30 ভাগ জলাবদ্ধতার কাজ বাকি আছে। এই কাজটাই আমরা করছি, সেনাবাহিনী মিলে করছে। আমরা 40 টাকার ডিপিপি করছি। এখন আমরা ডিপিপি করছি, আমরা এখনো কাজ পাই নাই। এই কাজ যখন পাবো তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই শহরের জলাবদ্ধতা শূন্যের কোটা আমি নিয়ে আসতে পেরেছি। এদিকে 15 উপজেলায় দুর্গতদের জন্য 670টি আশ্রয়ের কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আজকে সকালে প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি এবং তাদের অবস্থাটা, বর্তমান অবস্থা কি অবস্থায় আছে, কি পরিমাণে মানুষ জলাবদ্ধতায় আক্রান্ত আছে সেই বিষয়ে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 272 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পাহাড় কাটা, বন উজাড়, বন্যহাতি হত্যা, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার 3য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, সবাই মিলে চেষ্টা করলে উন্নয়ন হবে পরিবেশের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। সম্ভাব্য ক্ষতি মোকাবেলার অন্যতম উপায় বৃক্ষরোপণ। দেশে 25% বনভূমি থাকার আদর্শ মান থাকলেও রয়েছে মাত্র 15%। এমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে তারেক রহমান বলেন, গাছ লাগানোই হতে পারে সুন্দর পৃথিবীর জন্য বিনিয়োগ। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারিয়া হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে। যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে,
সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে। বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান শীর্ষক প্রতিবেদনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। যুগ যুগ ধরে বাস্তু সংস্থানের অংশ হয়ে ওঠা মা বৃক্ষ রক্ষার আহ্বান জানান সরকার প্রধান। পাহাড় কাটা, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে উন্নয়ন এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। উদ্বোধনী আয়োজনে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 তুলে দেওয়া হয়। সামাজিক বনায়নের অংশীজনদের মধ্যেও লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিডা, বেজা ও পিপিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে অনুমোদন পেয়েছে নতুন ইনভেস্ট বাংলাদেশ আইনের খসড়া। এছাড়া এলসির পাশাপাশি আধুনিক অর্থ পরিশোধ পদ্ধতিতে আমদানির সুযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করার বিধান রেখে আমদানি নীতি আদেশ 2026-2029 খসড়াও অনুমোদন করা হয়েছে। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের 15 সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা, রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ করে বিরোধী দলীয়রা। এদিকে 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক 3টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়নে হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে 15 সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদেই সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্কে। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকবে। যেগুলো রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের নীতি, যেমন সংবিধানের প্রস্তাবনা, আর্টিকেল 8, 9, 10, 11, 12, 25, এগুলো সহ যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগে সুরাহা হওয়া প্রয়োজন ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ
তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম, সেটা তো সংবিধানে এখনো ফিরে আসেনি। আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এদিকে সচিবালয় আইনমন্ত্রী জানান, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয়, সেটা আমরা সংসদে বিল আনব। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত সাংবিধানিক মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলে ফেভারিট শব্দটা কাগজে কলমে যতটা ভারী, মাঠের 90 মিনিটে ঠিক ততটাই অনিশ্চিত। আর মঞ্চটা যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তখন হিসেব নিকেশ পাল্টে যায় যে কোনো মুহূর্তে। বোস্টনে রাত 2টায় তেমনই এক ব্লকবাস্টার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। কিলিয়ান এমবাপ্পেদের লক্ষ্য টানা তৃতীয়বার সেমিফাইনালের টিকিট কাটা। 4 বছর আগের সেমিতে হারের প্রতিশোধ নিতে মরিয়া আফ্রিকার সিংহ মরক্কো। 4 বছর আগের সেই চেনা প্রতিপক্ষ, চেনা শত্রুতার মঞ্চটাও প্রায় এক। বিশ্বকাপের সেমিফাইনাল টিকিট কাটার লড়াই। বোস্টনের সবুজ গালিচায় যখন মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো, তখন ফুটবল বিশ্ব কেবল একটা ম্যাচের অপেক্ষা করছে না, অপেক্ষা এক প্রতিশোধের। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট হাতছানি দিচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। গ্রুপ পর্ব থেকে নকআউট, প্যারাগুয়ের ডিফেন্সের কালো জাদু ভেঙে টানা 5 জয়ে উঠছে লে ব্লুজরা। টুর্নামেন্টে ইতোমধ্যে 13 গোল করা ফরাসি আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 7 গোল করে গোল্ডেন বুটের রেসে আছেন যিনি, সাথে দেমবেলে, ওলিসে আর বারকোলার গতি। কোচ দিদিয়ের দেশমের জন্য ম্যাচটা রেকর্ডের। ডাগআউটে 25তম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করে স্পর্শ করতে যাচ্ছেন হেলমুট শনের কীর্তি। তবে তিনি জানেন, সামনে যে দলটা দাঁড়িয়ে, তারা স্রেফ চমক দেখাতে আসেনি। মরক্কোর প্রোফাইলটা অন্যরকম। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে ওরা নিজেদের জাত চিনিয়েছে। ওরা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালও খেলেছে, তাই ওরা সেরা দলগুলোর একটি। মরক্কো এখানে ভাগ্য গুণে আসেনি। এটা এমন দুই দলের লড়াই যারা বল পায়ে রাখতে ভালোবাসে, আক্রমণ করতে পছন্দ করে। আমাদের সেরাটাই দিতে হবে। অন্যদিকে মরক্কো আফ্রিকার অবাধ্য প্রতিনিধি। আফ্রিকার নেশনস কাপের ফাইনালের পর টানা 10 ম্যাচ অপরাজিত থাকা লায়ন্স অব অ্যাটলাসরা এবার আর আন্ডারডগ নয়। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে বিদায় করে আর স্বাগতিক কানাডাকে উড়িয়ে দিয়ে তারা এসেছে বুক চিতিয়ে লড়তে। গতি আর ক্রিয়েটিভিটির মিশেলে ব্রাহিম দিয়াস। লোকে যখন বলে টুর্নামেন্টটা আমাদের জন্য এমনিতেই সফল, আমার উত্তর সব সময় একই থাকে, এই প্রশংসা আমার প্রয়োজন নেই। আমাদের আরো উঁচুতে যেতে হবে। আমি এইটুকুতে আর তৃপ্ত হব না। যারা বলছে তোমরা তো দারুণ করছো, হারলেও ক্ষতি নেই, ফ্রান্সই ফেভারিট, তাদের কথা আমরা শুনছি না। আমরা জেতার জন্যই মাঠে নামবো। সময় সংবাদ। এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ম্যাচের আগে সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ফ্রান্স ও মরক্কোর আজকের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘিরে ফ্রান্সে চরম টান উত্তেজনা বিরাজ করছে। ম্যাচ চলাকালীন কিংবা পরবর্তীতে যে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে পুরো ফ্রান্স জুড়ে প্রায় 20,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং শুধুমাত্র রাজধানী প্যারিসে 8,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এদিকে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং খেলাকে শুধুমাত্র খেলা হিসাবে দেখার জন্য। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সতর্ক করে বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। ম্যাচ চলাকালীন কিংবা পরবর্তীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির পুলিশ। তারা আকাশপথে ও নজরদারির ব্যবস্থা, অর্থাৎ ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রেখেছে। পাশাপাশি খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই রাজধানী প্যারিসের বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অ্যাভিনিউ দ্য শানজেলিজেতে ম্যাচ চলাকালীন বা তার আগের সময় থেকে সেখানে স্বাভাবিক সাধারণ যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার পাশাপাশি রাজধানী প্যারিসের বিভিন্ন যে ফ্যান জোনগুলো রয়েছে, সেই ফ্যান জোনগুলোতে সমর্থকদের প্রবেশের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এমন কোনো বস্তু নিয়ে যাতে তারা সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য তারা তল্লাশি চালাচ্ছেন। এদিকে আজকের ফ্রান্স এবং মরক্কোর যে ম্যাচ, কাগজে কলমে এবং সব দিক বিবেচনায় বা সব দিক হিসাব করে মরক্কোর থেকে কিন্তু ফ্রান্স অনেকটাই এগিয়ে আছে এবং গেল কাতার বিশ্বকাপ অর্থাৎ 2022 সালে
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানে 2-0 গোলের ব্যবধানে কিন্তু ফ্রান্স জয়লাভ করেছিল। সুতরাং আজকের ম্যাচের কি আবার পুনরাবৃত্তি ঘটাবে এমবাপ্পেরা, নাকি মরক্কো আজকে সেই 2022-এর প্রতিশোধ নেবে, সেটা হয়তো ম্যাচের ফলাফলই বলে দিবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সরকারের কাছে কোনোভাবেই বিবেচ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ। 2024-এর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক গণমাধ্যমে নানান বার্তা দিচ্ছেন শেখ হাসিনা, আভাস দিচ্ছেন দেশে ফেরারও। ওনার সিদ্ধান্তগুলো ফলো। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্ত মোটেই প্রভাব ফেলে না। জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। কূটনীতির কোনো ঘাটতি নেই, চলমান আছে। এবং এখানে আপনাদের মনে রাখতে হবে, এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট না, এটা খুবই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাবজেক্ট। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে ওনারাও কাজ করছে। গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়েও নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে বলে জানান শামা ওবায়েদ। বলেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক প্রেক্ষাপট এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ইতিবাচক অগ্রগতি সম্ভব। গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভালো সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, পেশাদারিত্ব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার প্রধান সিদ্ধান্ত নিচ্ছেন বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কে কতটুকু আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংকটে থাকা ব্যাংকগুলোকে এখন পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সাময়িক স্বস্তি ফিরলেও দীর্ঘমেয়াদে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত না হওয়া, দুর্বল কর্পোরেট সুশাসন ও ঝুঁকিপূর্ণ ঋণের মতো মৌলিক সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ কমাতে পুনর্তফসিল থেকে সম্পদ উদ্ধারে কঠোর নজরদারিতে রয়েছে ব্যাংকগুলো। সিলিয়া সুলতানার রিপোর্ট। আওয়ামী আমলে ব্যাংকগুলোকে ১৭,২৫০ কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সহায়তা দেয়া হয় ৫১,০০০ কোটি টাকা। সবশেষ ফেব্রুয়ারিতে ঈদে গ্রাহকদের টাকা তোলার চাপ কমাতে ১,০০০ কোটি টাকা জরুরি সহায়তা পায় ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি ইসলামী ব্যাংকে দেয়া হয় ১৩,০০০ কোটি টাকা। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে জরুরি তারল্য সহায়তা ৭৬,০০০ কোটি টাকার বেশি। এই তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে, দৈনন্দিন লেনদেন চালু রাখতে এবং আন্তঃব্যাংক দায় পরিশোধে সক্ষম হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র তারল্য সহায়তা দিয়ে গ্রাহক চাপ সামাল দিলেও ব্যাংক খাতের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। প্রায় ২০ থেকে ২২টা ব্যাংকে আপনার ক্যাপিটাল শর্টফল। তো ক্যাপিটাল শর্টফল যদি থাকে, আপনি যদি তারল্য সম্ভাবনাতে, আপনার তো ব্যাংক হিসেবে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যেমন ডেভেলপ কান্ট্রিতে ওরা যে ব্যাংকিং সুপারভিশন করে, ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দুইটা জিনিস দেখে, ওয়েদার ইউ আর রানিং ক্যাপিটাল শর্টফল এবং ওয়েদার ইউ আর রানিং লিকুইডিটি শর্টফল। লিকুইডিটি শর্টফল, ক্যাপিটাল শর্টফল থাকলে তারা বন্ধ করে দেয়। তো আমাদের দেশে এরকম শক্ত সুপারভিশনে যাওয়া যাবে। এদিকে তারল্য সহায়তার পাশাপাশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে পুনঃতফসিল, রাইট অফ বা মন্দ ঋণ হিসেবে তালিকাভুক্তিকরণ এবং প্রয়োজনে ব্যাংকের সম্পদ উদ্ধারে মামলার পথে হাঁটার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। কি পরিমাণ ঋণ রাইট অফ করেছে, রাইট অফ যেগুলো করেছে সেগুলোর মামলার নিষ্পত্তি কোন দিকে যাচ্ছে, ব্যাংক কি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিনা, রাইট অফ সেখান থেকে কিছু আদায় হচ্ছে কিনা, নতুন করে ভালো ঋণ আবার খেলাপির দিকে যাচ্ছে কিনা। লোন তো অ্যাসেট হচ্ছে ব্যাংকের,
এই অ্যাসেটের কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাংকের। সংশ্লিষ্টরা মনে করছেন স্বল্প মেয়াদে স্বস্তি দিলেও দুর্বল ব্যাংক পুনর্গঠনে জোর দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং শৃঙ্খলা নিশ্চিত আস্থাশীল করবে আমানতকারী ও বিনিয়োগকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরওয়ার আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, 5টি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া নিজের সমালোচনা ইতিবাচক হিসেবেই দেখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউনিয়নের নামকরণ, ব্যক্তিগত সম্পদ বা এলাকার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমি 5 বছর পর আমার চেয়ারম্যানশিপ। সমালোচনার মুখে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন প্রতিমন্ত্রী। কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ব্যক্তিগত সম্পদের তথ্য গোপন নিয়েও। পারিবারিকভাবে আমরা বুনিয়াদী ব্যবসায়ী। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমি প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিস কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন বঞ্চিত বগুড়ায় তুরস্কের সহায়তায় গড়ে উঠবে সামরিক ড্রোন নির্মাণ কারখানা। বিমানবন্দর উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন হবে বগুড়ার বিমান ঘাঁটিতে। এলাকার এসব উন্নয়নে কাজ করা দোষের কিনা সে প্রশ্ন রাখেন তিনি। বগুড়া আমরা সিটি কর্পোরেশন করেছি। বগুড়া যদি মেট্রোপলিটন পুলিশ হয়, বগুড়া যদি উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এটা বগুড়াবাসীর জন্য তো খুব একটা অপরাধ হবে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু করতে জানান সরকারের অঙ্গীকারের কথা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন। এ সময় সংবাদ পরিবেশনের আগে তথ্য যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ জানান মীর শাহে আলম। উনি এতই পাওয়ারফুল যে উনি শিখবন্ধু হেলিকপ্টারে যাবেন বলে নতুন করে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছে বর্তমান সরকার। দাবি করেন, আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করছে তার দল। রাজধানীতে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন দুই নেতা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে 11 দলের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন। গণভোট, গণরায়, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মত, এই অভিমতকে অপেক্ষা করে কিভাবে আমি গণতন্ত্র কায়েম করবেন। তবে জামায়াত নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জুলাইয়ের অর্জন অনুযায়ী দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করছে সরকার। জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। সভায় বক্তারা জানান, অভ্যুত্থানের চেতনা যতদিন সমুন্নত থাকবে ততদিন দেশে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনোকালে লাভ করতে পারবে না। জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থেকে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
11 কোটি নাগরিকের তথ্য চুরির বিষয়ে নথি সংগ্রহে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। দেশ বিদেশের 182টি প্রতিষ্ঠানের কাছে নাগরিকের তথ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে বিসিসির বিরুদ্ধে। দুদকের অভিযোগ, এই ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা রয়েছে। 2022 সালের অক্টোবরে নাগরিকের তথ্য সুরক্ষায় নির্বাচন কমিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী কোনো নাগরিকের তথ্য অন্য কারো কাছে বিনিময় বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুদকে আসা অভিযোগ বলছে 11 কোটি নাগরিকের তথ্যের একটি কপি বিসিসিকে দেয় নির্বাচন কমিশন। তবে চুক্তির শর্ত লঙ্ঘন করে বিসিসি ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেডকে নাগরিকের 46 ধরনের ব্যক্তিগত তথ্য দেয়, যা দেশে বিদেশে 182টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশের নাগরিক, তাদের মধ্যে 11 কোটি তার উপরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করে আসলে বিক্রির অভিযোগ ছিল কয়েকটি প্রতিষ্ঠান, তার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এই অবৈধ তথ্য বিক্রির রহস্য উদ্ঘাটনে নথিপত্র চেয়ে বিসিসি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা নির্বাচন কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ অন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। তথ্য পেলে তারপরে এই তথ্যগুলো অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন আকারে কমিশনে সাবমিট করবেন। তথ্য চুরির এই ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে 2024 সালের অক্টোবরে কাফরুল থানায় একটি মামলা হয়েছিল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2023 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে মামলার 151 জন রিটকারীকে আগামী 7 দিনের মধ্যে আইন অনুযায়ী নিয়োগ দিতে এবং এরই মধ্যে নিয়োগ পাওয়া 6531 জনের চাকরি বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা আর আইনি লড়াইয়ের অবসান ঘটল দেশের সর্বোচ্চ আদালতের রায়ে। 2023 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা চট্টগ্রাম বিভাগের কোটা পদ্ধতি বাতিল করে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2023 সালের ওই নিয়োগে বিতর্কিত নারী, পোষ্য ও জেলা কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে আদালতে শরণাপন্ন হন প্রার্থীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ থেকে এলো চূড়ান্ত রায়, যেখানে কোটা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ আসে সর্বোচ্চ আদালতের। মামলার আইনজীবী জানান, আগের কোটা পদ্ধতি বাতিল হওয়ায় এখন জুলাই বিপ্লব পরবর্তী সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী 93% মেধার ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 46,199 জন প্রার্থীর ফল পুনর্মূল্যায়ন করা হবে। 46,199 জন, এটার পুরোটার মেধার ভিত্তিতে রেজাল্টটা পুনঃপ্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশের আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো। তবে এই মামলার 151 জন রিটকারীকে নিয়োগের যে নির্দেশ দেওয়া হয়েছে তা ঢালাওভাবে নয়, বরং আইন ও যোগ্যতা অনুযায়ী সম্পন্ন হবে বলে স্পষ্ট করেছেন অ্যাটর্নি জেনারেল। 151 জন রিট আবেদনকারীর চূড়ান্ত ফলাফল শিট আমি আদালতকে দেখিয়ে বলেছিলাম, এই 151 জনের মধ্যে যদি আমরা মেধার ভিত্তিতেও যদি ফলাফল প্রকাশ করি তাহলে 17 জন মাত্র কোয়ালিফাই করেন। আইন অনুযায়ী কেউ যদি যোগ্য প্রার্থী ওই 151 জনের মধ্যে থেকে থাকেন তাহলে তাদেরকে নিয়োগদানের ক্ষেত্রে আপিল বিভাগের আজকের এই আদেশটি কার্যকর করবে। নতুন করে ফল প্রকাশের নির্দেশ এলেও এরই মধ্যে নিয়োগ পাওয়া 6531 জন শিক্ষকের চাকরি বহাল রেখেছেন আদালত। ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগটাও তো আদালত বহাল রেখেছেন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ট্রাফিক জ্যাম কমাতে নির্দিষ্ট রুটে ব্যক্তিগত গাড়ির চাপ নিয়ন্ত্রণে চালু হচ্ছে যানজট শুল্ক। গণপরিবহন ব্যবস্থা উন্নত করে করিডোর ভিত্তিক ধার্য করা হবে এই শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা চালু না করলে মিলবে না সুফল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, যানজট মুক্ত শহর গড়তে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় মজুমদার, খলিলুর রহমান ও মেহেদী হাসানের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। উন্নত বিশ্বের বিভিন্ন দেশেই চালু আছে কনজেশন চার্জ বা যানজট শুল্ক। মূলত পিক আওয়ার বা ব্যস্ততম সময়ে সড়কে গাড়ির চাপ কমাতেই ধার্য করা হয়ে থাকে এই শুল্ক। বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন থাকা এলাকাগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় নির্দিষ্ট ফি।
সেসব অভিজ্ঞতার আলোকে রাজধানী ঢাকায়ও যানজট শুল্ক চালুর কথা ভাবছে সরকার। যেসব এলাকায় গণপরিবহন ব্যবস্থা উন্নত সেসব এলাকাকে করিডোর ধরে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ধার্য করা হবে নির্দিষ্ট শুল্ক। মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট ও উন্নত বাস সেবা থাকা এলাকাগুলো থাকবে এই শুল্কের আওতায়। 20 বছরে ধাপে ধাপে বাড়ানো হবে করিডোর। যানজট শুল্কের আওতায় বাড়বে সড়কের পরিধিও। তবে উন্নত বিশ্বের দেশগুলোর বিপরীতে অধিক জনবহুল এই নগরীতে আদৌ কি কার্যকর হবে এই পদ্ধতি, নাকি রাজধানীবাসীর ভোগান্তির পাল্লায় ভারী হবে আরও কিছুটা? তবে বিকল্প হিসেবে পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থায়ন ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও হয়ে উঠতে পারে বড় বাধা। আমাকে জনসাধারণের বিকল্প আগে দিতে হবে, গণপরিবহনটা দিতে হবে, মেট্রো রেল দিতে হবে এবং গণপরিবহনের বিভিন্ন সংস্করণ দিয়ে তাদেরকে যোগান দিতে হবে। ট্রাকের যে বিষয়টা এসেছে সেখানে আমি মনে করি এটা অনেকটা প্রহসন হিসাবে আমি দেখছি, কারণ ট্রাকের বিকল্প ফ্রেইট ট্রান্সপোর্ট, আমার বিকল্প কি আছে? আমি তো সামনে কিছু দেখছি না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, যানজট মুক্ত রাজধানী গড়তে সরকারের সবগুলো সংস্থা মিলে সর্বাত্মক চেষ্টা করবে। বিকল্প হিসেবে গড়ে তোলা হবে শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা। এই এমআরটি লাইনগুলো এমআরটি 1 থেকে 6 পর্যন্ত এই পর্যায়ক্রমে এগুলো যখন করব, কিছু কিছু করিডোরে পর্যায়ক্রমে আমরা পৃথিবীর অন্য দেশের মতো আমরা একটি ডিজিটাল একটি চার্জিংয়ের ব্যবস্থা আমরা করব। অর্থায়ন সহ সব বাধা উতরে প্রকল্পটি দ্রুত আলোর মুখ দেখবে বলে আশাবাদী ডিটিসিএ। সবার সাথে মিলে আমরা স্বপ্ন দেখছি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 2 জন, নতুন করে আক্রান্ত 190 জন। হামের প্রকোপের মধ্যেই ডেঙ্গুর চোখ রাঙানিতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হওয়ার প্রথম 2 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে আগের তুলনায় হামে আক্রান্ত রোগী কমে আসছে হাসপাতালগুলোতে। প্রায় 4 মাস ধরে চলতে থাকা হামের প্রকোপের মধ্যেই হাসপাতালে মিলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। তীব্র শরীর ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় শিশু থেকে বৃদ্ধ। কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুগছেন তারা। প্রচুর ব্যথা, প্রচুর মাথা ব্যথা, প্রচুর জ্বর, সহ্য করার মতো না। ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে দিন আবার রক্ত নিয়ে টেস্ট করছে, পরে বলছে কি রক্তের পয়েন্ট কমে গেছে, মেডিকেলে নিয়ে যান। তবে অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন হাম ও ডেঙ্গুর লক্ষণ নিয়ে, তাই সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হওয়ার প্রথম 2 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। হসপিটালের যে প্রিপারেশন সেটা তো থাকবে, সেটা ডাক্তারদের ব্যাপার, তারা করবেন, স্বাস্থ্য মন্ত্রণালয় করবেন। জনগণের সচেতনতা বৃদ্ধিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং এটা আরবান এলাকায় সবচেয়ে বেশি করা দরকার। যদি রোগ বেড়েই যায় কোনো কারণে, সেটার জন্য প্রিপারেশন ঠিক রাখা, যাতে আমরা এটা সঠিকভাবে মোকাবিলা করতে পারি। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও তা হতে পারে ডেঙ্গু বা হামের লক্ষণ। ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার অবনতি না ঘটিয়ে চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে সচেতনতার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণহীন টিকিট বিক্রি ও সিন্ডিকেটের কারণে পর্যটন খাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা ব্যবসার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের নির্বাচনকে সামনে রেখে একথা বলেন সংগঠনটির সাবেক নেতারা। জানান, দেশীয় পর্যটন শিল্পের বিকাশে অনলাইন ট্রাভেল এজেন্সির সুষ্ঠু নীতিমালা জরুরি। অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সির ব্যবসা কার্যক্রম বন্ধেরও দাবি জানান বক্তারা। এ সময় আটাবের দ্বিবার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যজোটের প্যানেল ঘোষণা করেন সভাপতি প্রার্থী SN মঞ্জুর মোর্শেদ। প্লাস্টিক দূষণ কমাতে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা 25 উদ্যোক্তাকে 54.5 লাখ টাকা পুরস্কার দিয়েছে এসএমই ফাউন্ডেশন ও ইউমিডো। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সম্পদের দক্ষ ব্যবহার ও পুনর্ব্যবহার বাড়াতে পারলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও নিশ্চিত হবে। এদিকে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জানান, প্লাস্টিক দূষণ কমাতে উদ্ভাবনী উদ্যোক্তা ও সার্কুলার অর্থনীতির প্রসারে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা জরুরি। এখন সবাই কিন্তু ন্যাচারাল সলিউশনের দিকে যাচ্ছে, যেটা আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ আমরা ইমপ্লিমেন্টের দিকে আগাচ্ছি এবং আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টের যে এজেন্ডা ক্যানাল এক্সকেভেশন অর প্ল্যান্টেশন অর আপনার রিনিউয়েবল এনার্জি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ন্যাচারাল সলিউশন। কিন্তু তো ন্যাচারাল সলিউশনটা হচ্ছে আমাদের জন্য বেস্ট অপশন, অ্যান্ড উই মাস্ট সাপোর্ট আওয়ার কমিউনিটি, উই মাস্ট সাপোর্ট আওয়ার ক্রিয়েটর।
সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। রাজধানীর মিরপুরের মধ্য পীরের বাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শনে এসে একথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম। বলেন, 1 সপ্তাহের মধ্যে এখানে পানির পাম্প নির্মাণের কাজ শুরু হবে। এতে এই এলাকার পানির সংকট অনেকটাই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসক দাবি করেছেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর মশার উপদ্রব অনেকাংশে কমেছে। আমি প্রথমে বলি ডেঙ্গুর বিষয়। ডেঙ্গু প্রতিরোধে খুশি হবেন যে এই বর্জ্যগুলো আমরা আমিনবাজারের ল্যান্ডফিল্ডে অপসারণের পরে এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। অলরেডি আমরা সেই কাজ শুরু করেছি। এটি চায়না কোম্পানি অলরেডি সেই কাজ করছে। আশা করছি 2028 সালের অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আমরা সংযোগ করতে পারব। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালকে কোনোভাবেই ডাম্পিং জোনে পরিণত করা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানিয়েছেন, যাত্রী ওঠানামার বাস ছাড়া টার্মিনালে অন্য কোনো বাস রাখা যাবে না। বৃহস্পতিবার সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেছেন, পরিবহন মালিক ও শ্রমিকদের 15 তারিখের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুরোধ করা হয়েছে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুইটা করে একটা কোম্পানি এখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। আমাদের মোবাইল কোড চলবে এখানে, আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে। তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব। বাজেটে বরাদ্দ অর্থ ব্যয়ে কড়াকড়ি আরোপ করেছে সরকার। যেখানে বন্ধ থাকবে সরকারি অর্থায়নে বিদেশ সফর, ভূমি অধিগ্রহণ, সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে দেয়া ঋণ কর্মসূচি। উন্নয়ন ও পরিচালন 2 ধরনের বাজেটের অর্থই ব্যয়ের ক্ষেত্রে ভ্যালু ফর মানি নিশ্চিতে এমন সিদ্ধান্ত জরুরি পরিপত্র জারি করে জানিয়েছে অর্থমন্ত্রণ বিভাগ। সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে বাজেটের অর্থ ব্যয়ে অর্থবছরের শুরু থেকেই সরকার কঠোর ও যত্নবান। বুধবার অর্থ বিভাগ থেকে একটি জরুরি পরিপত্র জারি করে দেয়া হয়েছে এমন বার্তা। পরিপত্রে জানানো হয়েছে, নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনার ব্যয় বন্ধ থাকবে। 10 বছরের বেশি পুরনো সরকারি যানবাহন প্রতিস্থাপনে অধিকাংশ ক্ষেত্রে নতুন যানবাহন ফুল ইলেকট্রিক ভেহিকল হতে হবে। সরকারি অর্থে নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ ব্যয় স্থগিত করা হয়েছে। তবে যেসব নির্মাণ কাজ 70% বেশি সম্পন্ন হয়েছে, সেসব প্রকল্প অর্থ বিভাগের বিশেষ অনুমোদন সাপেক্ষে অর্থ ছাড় পেতে পারে। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ অর্থ ব্যয় পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত অর্থ ছাড়ের আগে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। তবে বিদেশি সরকার বা উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত মাস্টার্স ও পিএইচডি কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য দেয়া বিশেষ ঋণ কর্মসূচির বরাদ্দ স্থগিত করা হয়েছে। ঠিকমতো মনিটর করতে পারলে এবং এই যে ফেক রিপোর্টিং সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিপুল পরিমাণে সরকারি ব্যয় সেটা সাশ্রয় করা যাবে। আর এর পাশাপাশি আসলে সরকারের সবচেয়ে গুরুত্ব দিতে হবে কিন্তু দুর্নীতি প্রতিরোধে। পণ্য চালানের পূর্ব পরিদর্শন ও কারখানার গ্রহণযোগ্যতা পরীক্ষার মতো প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশ সফর নিরুৎসাহিত করা হয়েছে এই জরুরি পরিপত্রে। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার শক্তিশালী করতে শর্ত শিথিল করে মার্জিন রুল প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ বিধিমালা সংস্কার করে ভালো কোম্পানিকে দ্রুত বাজারে আনতে চায়
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বৃহস্পতিবার রাজধানী পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মাসুদ খান। ফ্লোর প্রাইসের কারণে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে তা তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও শীঘ্রই এআই ভিত্তিক নজরদারি, পুঁজি বাজারের ডিজিটালাইজেশন এবং কর ও নিয়ন্ত্রক কাঠামো সহজ করা হবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। বলেন 2 সপ্তাহের মধ্যে শর্ত শিথিল হয়ে নতুন মার্জিন রুল আসবে। আপনার যে বয়সে আপনি এসে কি এই দুর্নাম কামিয়ে কি আপনি যেতে চান নাকি? অনেকেই আমাকে এই সতর্কবাণী, যারা ফরেন ইনভেস্টর আছে তাদের জন্য এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। ইউ কান্ট হ্যাভ এনি রেস্ট্রিকশনস অন ফ্লোর প্রাইস। মিউচুয়াল ফান্ড রুল, পাবলিক ইস্যু রুল অ্যান্ড মার্জিন রুল। বাজার যদি আজকে ঘুরে দাঁড়াতে হয়, এই 3টা রুলের অবশ্যই আপনার সংস্কার করতে আমাদের হবে। 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আমাদের নতুন মার্জিন রুল আপনারা দেখবেন, এবং আমি মনে করি এই নতুন মার্জিন রুল আসার পরে আমাদের একটা মার্কেটে একটা প্রভাব অবশ্যই পড়বে, ভালো প্রভাব পড়বে আমি মনে করি। বন্ধ সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের প্রায় 35 একর জমি লিজ দিতে জুট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, সরকার বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, এজন্য প্রাইভেট সেক্টরকে বিনিয়োগের আহ্বান জানান। আগামী 2 বছরের মধ্যে বন্ধ রাষ্ট্রীয় মিল বেসরকারি খাতে লিজ দিয়ে ইতিবাচক পরিবর্তন আনা হবে। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানি কিছুটা কমলেও যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা মন্ত্রীর। রাষ্ট্রীয় সম্পদ এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমাদের পাটকল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় 1000 কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় 3000 কোটি টাকা টার্নওভার হবে। অলস থাকলে তো আর সম্পদ থাকে না, সেটা লায়াবিলিটি হয়ে যায়। এই লায়াবিলিটিগুলিকে যাতে দ্রুত আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সেজন্য দেশবাসীর দোয়া চাই। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার 192টি নগর স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ লাইনে অপেক্ষা না করে যেন সহজে সেবা পাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, একই সঙ্গে 50 শয্যা ও জেলা হাসপাতালেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ করা হবে। The main objective of this government is to ensure the primary health care of our people. We are going to extend our pathology facilities to save our people from the brokerage and from the disadvantageous treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend the kidney dialysis system in our village hospital, that is Upajala Hospital. We are going to extend the kidney dialysis center at the district level and district medical college hospitals to have some technical know-how from their activities so that I can implement in our urban health center, which we have taken over from the city corporation, that is 192. সিলেট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুশিনের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেয় বিজিবি। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এই ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। গত 1 মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে 7 বার পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। সীমান্ত সংলগ্ন ক্ষেতে পাট সহ উঁচু আকৃতির ফসল চাষের কারণে অবৈধ যাতায়াত বন্ধ করা যাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। তবে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট।
সম্প্রতি মেহেরপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। তবে পুশ ইন অথবা যে কোনো অবৈধ পারাপারের সবচেয়ে বড় সাহায্য করছে সীমান্ত সংলগ্ন ক্ষেতের ফসল। কেননা বেশিরভাগ এলাকায় উঁচু আকৃতির ফসল চাষ হয়, যার অধিকাংশই পাট। এ কারণে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত ভালোভাবে দেখা যায় না, অন্যদিকে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকেও দেখা যায় না। ভারতের একচটিয়া পাট চাষ করার কারণে অত্যন্ত জঙ্গল হয়ে থাকে, এই জন্য সীমান্ত একটু ঝুঁকি থাকে। পাট না বুনে পটল করুক, ধান করুক, ছোট ক্ষেত করুক, কচু টচু করুক, এগুলো করলে আমাদের সুবিধা হবে, লোক দেখতে পাওয়া যাবে আসলে। সীমান্তবর্তী এলাকায় উঁচু ফসলের চাষ ঠেকাতে প্রণোদনা কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ। বর্ডার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদেরকে নিয়ে আলাদা করে গ্রুপ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার কাজ করছি, যাতে তারা এই বর্ডার সীমানা এলাকায় 300 ফিটের মধ্যে 3 ফিটের অধিক কোনো ফসল আবাদ না করে। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্থানীয়দের যতভাবে উদ্বুদ্ধ করা যায় ওটা আমরা করব। বিজিবির তথ্য মতে গত 1 মাসে জেলার সীমান্ত দিয়ে 43 জনকে মোট 7 বার অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে বিজিবি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বৈরী আবহাওয়ায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে বিপর্যয়। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে লাইটার জাহাজ ভিড়তে না পারায় 3 দিন ধরে পণ্য খালাস করতে পারেনি 50টির বেশি মাদার ভেসেল। এতে আর্থিক ক্ষতি 100 কোটি টাকার বেশি বলে দাবি ব্যবসায়ীদের। সাক্ষাৎ টিভি ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার পর্যন্ত 55টি মাদার ভেসেলের অবস্থান থাকলেও পণ্য খালাস করতে পারছে মাত্র 3টি জাহাজ। আর বাকি 52টি জাহাজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি গুটিয়ে মূলত সাগর উত্তাল থাকার পাশাপাশি বহির্নোঙর এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। আর বর্তমানে লঘুচাপের কারণে সাগর যেমন উত্তাল রয়েছে, তেমনি বয়ে যাচ্ছে জোড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টি। যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রতিটি মাদার ভেসেলকে আকৃতি ভেদে প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় 55টার মতো জাহাজ আছে, তার মধ্যে থেকে 2-1টা জাহাজ যাদের হ্যাচ খুলতে হয় না, এই জাতীয় জাহাজের ছাড়া অন্য জাহাজের যেই তাদের কিন্তু ড্যামেজ কিন্তু 20 থেকে আপনার 30, 40, 50 হাজার, যেহেতু বড় বড় জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে, তো ওই ক্যালকুলেশন করতে গেলে হিউজ ড্যামেজ আপনার ওদের প্রতিটা জাহাজের আসবে। এদিকে প্রবল বর্ষণের ফলে নগর জুড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার থেকে বাদ যাচ্ছে না বন্দর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই বিজিএমইএ নেতা। রাস্তাঘাট পানিতে ডুবানো, ফ্যাক্টরিতে পানি উঠে গেছে, তারপর হলো যে আইসিডিতে আপনার কন্টেনার যেগুলো আছে কন্টেনার পানির মধ্যে ঢুকে গেছে, সেখানে বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আছে, এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে জাহাজ বেড়া কিংবা কন্টেনার উঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরে ট্রাকের ধাক্কা ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। আর বাস চাপায় সিরাজগঞ্জে মা ছেলে ও শেরপুরে ডায়াগনস্টিক সেন্টারের 1 কর্মচারী নিহত হয়েছেন। বিকেলে নাটোরের বড়াই গ্রামের রাজাপুর কলেজ এলাকায় বনপাড়া থেকে পাবনাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজি বাইকে চাপা দেয়। ঘটনাস্থলে ইজি বাইকের চালক রান্টু নিহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জের সলঙ্গার হাটি কুমরুল মোড়ে ঢাকাগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। এছাড়াও বাস চাপায় শেরপুরের নকলায় এক বেসরকারি চাকরিজীবী ও সাতক্ষীরার তালায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দেশের বাইরের খবর। জীবন দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যের বার্তা দিয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিছুক্ষণ পর নিজ শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদা হবে দাফন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে শহরটি। কফিনবন্দি হয়ে জন্মশহর মাশহাদে ফিরলেন আয়াতুল্লাহ আলী খামেনি। পথে পথে শোকার্ত লাখো মানুষের ঢল। শোক ছুঁয়ে গেছে শহরের অলিগলিতে, বাতাসে ভাসছে মানুষের কান্না।
শৈশবকালে যে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন খামেনি, সেখানেই শায়িত হবেন তিনি। নিহতের 4 মাস পেরোলেও তার প্রতি জনগণের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। গাড়ি থেকে কফিন মাজারের ভেতরে নিতে বেশ খানিকটা সময় লাগে। শেষবারের মতো খামেনির কফিন ছুঁয়ে দেখতে ভিড় করেন অনুসারীরা। উপস্থিত জনতা খামেনিকে স্মরণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক আপোষহীন নেতা হিসেবে। ইমাম হোসাইনের মাজারে বৃহস্পতিবার আরও এক দফায় জানাজা হয়। এ সময় আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন অনেকে। গেল শনিবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানাজা সম্পন্ন হয়। এরপর ধাপে ধাপে দেশটির পবিত্র নগরী কোমে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইরাকের নাজাফ ও কারবালায়। সেখানেও রাষ্ট্রীয়ভাবে সম্মাননার আয়োজন করা হয়। এরপরেই ফেরেন নিজের জন্ম শহরে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। বুধবার প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত কার্যালয়ের ফুটেজ প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আইসিই কর্মকর্তার গুলিতে মেক্সিকোর এক নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। হিউস্টন থেকে আইসিইকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে নিহত 52 বছর বয়সী লরেঞ্জো সালগাদোর মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। দাঙ্গা নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়ক। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী অভিযান বাড়ায় এই ঘটনা নতুন করে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। ইউক্রেনকে সহায়তার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলার সুযোগ করে দিয়ে ইউরোপ আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন রুশ সংবাদ মাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ান। তার দাবি, ইউক্রেন একা এসব হামলা চালানোর সক্ষমতা রাখে না। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তাতেই রাশিয়ার ভেতরে এমন হামলা সম্ভব হচ্ছে। এসবের পেছনে কেবল কিয়েভ নয়, ইউরোপও দায়ী বলে অভিযোগ করেছেন তিনি। মার্গারিতা আরও বলেছেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচলে বিঘ্ন এবং জ্বালানি সংকটের প্রভাব এখন রাশিয়ার সাধারণ মানুষের জীবনে পড়ছে। এর জেরে মস্কোর জবাব জোরালো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বোস্টনের রাজপথ রূপ নিয়েছে ফুটবল যুদ্ধক্ষেত্রে। কাতার বিশ্বকাপের সেই চিরচেনা মরক্কো বনাম ফ্রান্স দ্বৈরথ এবার ফিরেছে আমেরিকার মাটিতে। 2022 সালের রূপকথা কোনো ভাগ্য ছিল না, যা প্রমাণ করতেই এবার নতুন ইতিহাস লিখবেন হাকিমিরা, আশা মরক্কানদের। অন্যদিকে ফরাসি ফ্যানদের হুঙ্কার, গতবারের অধরা ট্রফি এবার তারা ঘরে তুলবেনি। আমেরিকার বস্টন শহর এখন ফুটবল উন্মাদনার এক রঙিন মঞ্চ। বিশ্বকাপ ফুটবলের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় মরক্কো ফ্রান্স। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বোস্টনের রাজপথ মাথিয়ে রেখেছেন দুদেশের হাজারো সমর্থক। বোস্টন কমনে জড়ো হওয়া মরক্কান ফ্যানদের চোখে মুখে এখন শুধুই ইতিহাস গড়ার স্বপ্ন। 2022 সালের সেই অবিশ্বাস্য রূপকথা যে স্রেফ কোনো ভাগ্য ছিল না, এবার তা প্রমাণ করতে মরিয়া আফ্রিকান সিংহরা। আমরা অনেক মানুষকে প্রমাণ করে দেখাতে চাই যারা বলেছিল এটা নাকি কেবল ভাগ্য ছিল। যখন একটা জিনিস দুইবার ঘটে তখন সেটা ভাগ্য নয়। এটা ভাগ্য নয়, এটা একটা দল। পর্দার আড়ালে এর পেছনে রয়েছে প্রচুর কঠোর পরিশ্রম। এবার আমাদের প্রতিশোধ নিতে হবে। আমার মনে হয় আজ আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। আমরা আবারও সেমিফাইনালে উঠতে যাচ্ছি। মরক্কোর এই হুঙ্কার অবশ্য মোটেও হালকাভাবে নিচ্ছে না ফরাসি শিবির। বোস্টন কমন থেকে কিছুটা দূরে ওয়াটারফ্রন্টের রোয়েস ওয়ার্ফে জড়ো হয়েছেন ফ্রান্সের সমর্থকরা। ড্রামের তালে তালে গান গেয়ে নিজেদের চেনা ছন্দে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন তারা। প্যারাগুয়েকে হারিয়ে শেষ 8-এ আসা ফ্রান্সের আক্রমণ ভাগ এবারও টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেয়া মরক্কোর গতি আর শৃঙ্খলা নিয়ে ফরাসি ডিফেন্স যে বেশ সতর্ক, তা ফ্যানদের কথাতেও স্পষ্ট। আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য এখানে এসেছি। আমার এক বন্ধু আমাকে বলেছিল জীবন মানেই আবেগ, আর আমরা সেই আবেগের অভিজ্ঞতা নিতেই এখানে এসেছি একদম ফাইনাল পর্যন্ত। মাঠের লড়াইটা কঠিন হবে, কিন্তু গ্যালারিতে দর্শকদের মধ্যেও লড়াইটা সমান কঠিন হবে। আমরা নিশ্চিতভাবেই ফাইনাল পর্যন্ত ওদের অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। মাঠের লড়াইয়ে কৌশল আর বুটের ধার কার বেশি তা জানা যাবে বোস্টন স্টেডিয়ামের সবুজ গালিচায়। ফুটবল রোমাঞ্চের এই চূড়ান্ত মুহূর্তের সাক্ষী হতে এখন অধীর অপেক্ষায় পুরো বিশ্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
অবিশ্বাস্য হার বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে 17 রানে ধরা হয়েছে মেহেদী মিরাজের দল। 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 অঙ্কের সংখ্যা স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। দায়িত্বহীন ব্যাটিংয়ে 234 রানে অল আউট হয়ে লাল সবুজ আর 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে টানা জয় দেশের বাইরে গেলেই সঙ্গী হয় লজ্জা। বাংলাদেশ ক্রিকেটের এই পুরনো রোগ যেন আর বদলায় না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এবার টেস্টের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার মিরাজ শান্তদের। দ্বিতীয় ওয়ানডেতে সামনের লক্ষ্য 248 রানের, কিন্তু রান তাড়ায় বাংলাদেশ যেন শুরু থেকেই ব্যাটিং করেছে ভঙ্গুর মানসিকতা নিয়ে। শুরুতেই সৌম্য ব্যর্থ, শান্তও পারেননি ইনিংস বড় করতে। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় আশার আলো দেখান। দুজন মিলে ম্যাচকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনেই খেলেন 50 ইনিংস। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সহজ বলে কিছু নেই, শুরু হয় নাটক। সেট ব্যাটাররা ফিরে যেতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মুজেরাবানি, রাজা, এনগ্রাওয়াতের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সহজ ম্যাচকে কঠিন করে ফেলে টাইগাররা। যে ম্যাচ 40-42 ওভারের মধ্যেই শেষ হওয়ার কথা, সেটি গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাটারদের দায়িত্বহীনতা আর চাপ সামলাতে না পারার পুরনো রোগ আবারও যেন সামনে আসে। প্রতিপক্ষ কোনো বিশ্বসেরা বোলিং আক্রমণ নয়, তবুও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে ব্যাট করাই যেন সবচেয়ে কঠিন। সব মিলিয়ে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। 27 রান করা অধিনায়ক মেহেদী মিরাজও প্রমাণ দেন দায়িত্বহীনতার। শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচানোর ম্যাচে আরেকটি হতাশাজনক হার লাল সবুজের। সঙ্গে 2022 সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে লজ্জাজনক সিরিজ হারল টাইগাররা। এখন সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। তবে এমন ব্যাটিংয়ে সেটা সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। নতুন বলে তাসকিনের দুর্দান্ত স্পেল, নাহিদ রানার গতির ঝলক আর মাঝে মিরাজের স্পিনে বেশ চাপে ছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। শেষ দিকে ব্রাড ইভান্সের ঝড়ে 247 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। আর সেটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। 17 বছর না এসেও সরকারি বেতনে প্রায় অর্ধ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শিক্ষকদের কারসাজিতেই সরকারি টাকা উত্তোলন করেন পীযূষ কান্তি ঘোষ। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার। মধুর সরকারের ছবি আর সজীব রহমানের রিপোর্টে দেখব বিস্তারিত। তালাবদ্ধ কম্পিউটার ল্যাব, নেই বিষয়ভিত্তিক কোনো শিক্ষক। বঞ্চিত নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে থাকা পীযূষ কান্তি ঘোষ টানা 17 বছর বিদ্যালয়ে না এসেও সরকারি বেতন ভাতা পেয়েছেন নিয়মিত। 2006 সালে বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে যোগ দেন পীযূষ কান্তি ঘোষ। অভিযোগ, 2009 সালের পর আর বিদ্যালয়ে আসেননি। অথচ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে 17 বছর ধরে সরকারি বেতন ভাতার প্রায় অর্ধ কোটি টাকা তার ব্যাংক হিসাবে জমা হয়েছে। 2006 সালে ঢুকছিলাম। ঢোকার পরে 3 বছর থাকার পরে জানলাম যে ওখানে ওই মহিলা কোটা না থাকার কারণে বেতন হবে না। তখন আমি 9 সালের থেকে অনেক চলে আসছি। শিক্ষক পীযূষ কান্তি ঘোষের ব্যাংক হিসাবে সূত্র ধরে অনুসন্ধানের নামে সময় সংবাদ। পীযূষ কান্তির বেতন উত্তোলনের কাণ্ডে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার বসু, পরবর্তীকালে অনন্ত কুমার বিশ্বাস, তুষার কান্তি ঘোষ, গোলকচন্দ্র বিশ্বাসের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে প্রধান শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায় চাপাচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ইএফটিতে যখন বেতন চালু হয়, তারটা আমি হার্ড কপিতে করে নাই এবং অন্য মাধ্যম দিয়ে হয়তো আমাদের প্রধান শিক্ষক অন্য কারো মাধ্যম দিয়ে পাসওয়ার্ড যেভাবে নিয়ে হয়তো তিনি ঢোকান না, তাহলে এখানে দায়ভার তো আপনার, আমার উপর। হ্যাঁ, এই গোলকচন্দ্র বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে উনি আবার বেতন 24 নভেম্বরের 24 থেকে 24 সালের নভেম্বর থেকে উনি আবার এই বেতন চালু করেন। এই যে তার প্রপার ডকুমেন্টস, এবং উনি পরপর 3 তাকে আবার সাময়িক সাসপেন্ড করায়ও এই বেতন উনি ঢুকায় যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমি এসে তার বেতন 3 মাস ঢুকাইছি। এদিকে অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তা। ঘটনা কিছুটা সত্যতা পেয়েছে। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আশা করি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সংঘবদ্ধ চক্রের মাধ্যমেই এই টাকাগুলো উত্তোলিত হয়েছে।
তো আমি আশা করব যে খুব দ্রুত একটি তদন্ত কমিটি করে যে ব্যবস্থাটি হয় সেটি আমি ব্যবস্থা নেব। 1984 সালে প্রতিষ্ঠিত দত্ত মাধ্যমিক বিদ্যালয়টি পরের বছরই এমপিওভুক্ত হয়। বর্তমানে এখানে প্রায় 401 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, নড়াইল। ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে থেকে কিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নানা সংকটে হচ্ছেন হয়রানি আর বিড়ম্বনার শিকার। তবে নতুন অর্থ বছরে টেন্ডার হলে ওষুধের সংকট দূর হওয়ার আশা হাসপাতাল কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের তথ্য, আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চরম ওষুধ সংকট। রোগীদের প্রয়োজনীয় ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে নামমাত্র প্যারাসিটামল, ক্যালসিয়াম, হিস্টাসিন ও ওআরএস সহ কয়েকটি পদের ওষুধ দেয়া হচ্ছে। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে রোগীরা। তারা বলছেন চিকিৎসক লিখলেও প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না। 15-20টা ওষুধ লিখছে, তো ওষুধ লেখার পরে 2টা ওষুধ ধরা দিচ্ছে, বাকি ওষুধ বলছে কিনে নিতে হবে। এটা তুলে পুনতে যদি কিনতে হয়, সিরিঞ্জ কিনতে হয়, তাহলে হসপিটালের অবস্থা কোথায় যায় দাঁড়িয়ে আছে। নিজের হাতে সব কিনে নিয়ে আসছি, কোনো এখান থেকে যেটা খালি জ্বরে বড়ে সারা কোনো কিছু দিচ্ছে না। পয়সা করি নাই বলি তো আমরা সরকারি হাসপাতালে আসি। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্রুত এই যে সংকট, ওষুধের সংকট, সেগুলো সমাধান করবে, পাশাপাশি যে সাধারণ মানুষের সেবাটা সে নিশ্চিত করে যেন সেটা ব্যবস্থা করে। হাসপাতালে ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য প্রায় 12 কোটি টাকা বরাদ্দ পায় 2025-26 অর্থ বছরে। তবে চলতি বছরের মে মাস থেকে ওষুধ সংকট দেখা দিয়েছে। নতুন অর্থ বছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওষুধ ক্রয় শুরু হবে। এতে 2 মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বরাদ্দ আমরা কিছু পাইনি, যার দরুন কিছু কিছু জিনিসের এখন একটু সংকট আছে। বরাদ্দ পাওয়া টাকার 75% সরকারি প্রতিষ্ঠান ও 25% ওষুধ ক্রয় করতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সাতক্ষীরা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশায় ভোগান্তির শেষ নেই শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বাইরে খোলা আকাশে অস্থায়ীভাবে বেঞ্চ বসিয়ে চলছে পাঠদান। দ্রুত সমস্যার সমাধানের দাবি শিক্ষার্থী আর শিক্ষকদের। সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা কর্মকর্তা। মমতাজ আহমেদ বাপির তথ্য, সাগর হোসেনের তোলা ছবি নিয়ে বিস্তারিত। বিদ্যালয়ের বিভিন্ন অংশে ফাটল, খসে পড়েছে পলেস্তরা। সাতক্ষীরা তালা উপজেলার গুরন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। পিলারের বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত 1.5 মাসে অন্তত 3 বার প্লাস্টার খসে পড়ে 2 শিক্ষার্থী আহত হয়েছে। এরপর থেকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকতে চায় না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবনটি খসে পড়ছে, এর জন্য আমরা বাইরে গাছগাছালির নিচে ক্লাস করছি। আর বর্ষা হলে আমরা ক্লাস করতে পারি না, আর আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। তবে সেখানেও রয়েছে বিপত্তি। রোদ বৃষ্টিতে ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। প্রচন্ড গরমে রোদ বৃষ্টিতে এখানে ক্লাস নেওয়া খুব একটা সংকটময়। আমরা আমাদের পাঠদান যথাযথ করতে পারছি না। আগে আমাদের একটা অস্থায়ী ভবন, তারপরে সঙ্গে সঙ্গে একটা স্থায়ী ভবন দ্রুত নির্মাণে আমরা এই শিক্ষা বান্ধব সরকারের কাছে আমরা আবেদন করি। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় কর্মকর্তা। ডিবি 5 থেকে হয়তো এখানে নতুন ভবন হবে, আর আপাতত এডুকেশন ইন এমার্জেন্সি খাত থেকে বরাদ্দ পেলে সেখানে আমরা অস্থায়ী একটি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে সাতক্ষীরায় 1095টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 308টি জরাজীর্ণ। এর মধ্যে 50টি ভবন পাঠদানের অযোগ্য। সময় সংবাদ, সাতক্ষীরা। বাগেরহাটে 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ভবন। ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে শিশুদের পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আলী আকবর টুটুরের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে এটি কোনো গোয়াল ঘর, তবে কাছে গেলেই দেখা যায় গোলপাতা ছাউনির নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। গত 3 বছর ধরে এভাবেই বাগেরহাটের মোড়লগঞ্জের পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস। বিদ্যালয়টির শিক্ষকরা জানান 2022 সালে পাকা ভবনটির নিলামে অপসারণের পর শিক্ষকরা নিজেদের পকেটের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করেন। একই কক্ষে চলে 3টি ক্লাসের পাঠদান। এতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষকদের। এছাড়া বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ক্লাস। উপর
থেকে ঝরঝর করে পানি পড়ে, আমরা কিভাবে ক্লাস করব? ক্লাসে আমাদের বেঞ্চে পানি পড়ে, তখন আমরা ক্লাস করতে পারি না। রাস্তায় যাবার সময় কত বিদ্যালয় দেখি, কত বড় বড় ভবন দেখি, আমাদেরও ইচ্ছা করে অমন ভবনে পড়াশোনা করতে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, তবে 3 বছরে কেউই তোয়াক্কা করেনি। অবকাঠামো সংকট ও পাঠদানে ব্যাহত হওয়ার বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি খুবই জরাজীর্ণ, এখানে বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে, 2 পাশ থেকে পানি পড়ে এবং ছেলে মেয়েদের নিয়ে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। আমি যতটুকু রেকর্ড দেখেছি আর কি, এখানে এই ইউনিয়নের মধ্যে স্কুল ফার্স্ট হয়েছে বৃত্তিতে, আর এখন সেই স্কুলে এখন স্টুডেন্ট আসে না, কারণ ভবন না থাকার কারণে কম বেশি শিখন পরিবেশ তো বিনষ্ট হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই প্রস্তাবগুলো ইতিপূর্বে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট প্রেরণ করেছি, তো এগুলো আশা করি যে খুব শীঘ্রই হয়তো পর্যায়ক্রমে এটার অনুমোদন মিলবে। বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 185টি বিদ্যালয়ই এমন ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বাগেরহাট। মানসম্মত পণ্য ও খাবারের সংকট, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে চিংড়ি উৎপাদনে ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চল। নানা পদক্ষেপের পরেও গত কয়েক বছরের ধারাবাহিকতায় সর্বশেষ অর্থ বছরেও বাড়েনি গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সরকারি উদ্যোগ জরুরি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৌসুম শুরুতে ঘের প্রস্তুত করতে ব্যস্ত চিংড়ি চাষিরা। আগের মৌসুমে লোকসানের পরেও নানা শঙ্কা নিয়ে এবারও চিংড়ির নতুন মৌসুম শুরু করছেন চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না তাদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায় সবশেষ অর্থবছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 1,15,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় কম। চাষিদের অভিযোগ ভাইরাস মুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। অতিরিক্ত খরার কারণে আমাদের যা পানি পাচ্ছি সব প্রচন্ড হিট হয়ে যাচ্ছে। হিট হওয়ার পরে আমাদের মাছগুলো মারা যাচ্ছে। পর্যাপ্ত পোনা পাই না, পর্যাপ্ত আপনার খাদ্য পাই না, মাছের চেয়ে খাবারের দাম বেশি। সরকার আমাদের সহায়তা করে তাহলে আমাদের উপকৃতটা বেশি হবে। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 35,970 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের তুলনায় 1,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। চিংড়ি বাজারের 80% দখল করে আছে এবং এই বাজারের সাইজটাও অনেক বড়। এটা প্রায় $82 বিলিয়ন এবং প্রত্যেক বছর গ্রোথ হচ্ছে 8 থেকে 9%। আমরা কিন্তু এই বাজারটা মিস করছি। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বৃদ্ধি সহ চাষিদের প্রশিক্ষণ ও ঘেরের মান উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে অনেকটা। উন্নয়ন সম্পর্কিত যে প্রকল্প সেটি যদি অনুমোদিত হয় তাহলে এই অঞ্চলের চিংড়ি চাষিরা পর্যাপ্ত প্রশিক্ষণ পাবে। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে 300 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কম। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আইনি জটিলতা, 5.5 বছরের বেশি সময় ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে ঝিনাইদহ পৌর সুপার মার্কেটের। নির্মাণাধীন বেসমেন্টে জমে থাকা পানিতে চলছে মাছ চাষ, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় লোহার রডে ধরেছে মরিচা। নষ্ট হচ্ছে মূল্যবান নির্মাণ সামগ্রী। স্থানীয়রা বলছেন মার্কেটের নির্মাণ শেষ হলে গতিশীল হবে জেলার অর্থনীতি। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বন্ধ আছে ভবনের নির্মাণ কাজ, এরই মধ্যে বেসমেন্টে তৈরি হয়েছে জলাশয়। 2019 সালে ঝিনাইদহ শহরে শুরু হয় 6 তলা বিশিষ্ট পৌর সুপারমার্কেটের নির্মাণ কাজ। তবে আগে ওই স্থানে পার্ক থাকায় পরিবেশবাদী সংগঠন বেলা রিটের প্রেক্ষিতে ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। এর ফলে 2020 সালের 6 সেপ্টেম্বরের পর থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এদিকে ভবনটিতে জলাশয় তৈরি হওয়ায় মাছ ছেড়েছেন
অনেকে। খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। স্থানীয়রা বলছেন, মার্কেটের নির্মাণ শেষ হলে গতিশীল হবে জেলার অর্থনীতি। দেয়াল তুলে থিয়েছে, এগুলো তো কোনো কাজে লাগছে না, ভিতরে পানি জমেছে, জমে মশাদারি হচ্ছে এখান থেকে। বহুত টাকা ওর মধ্যে তো পুঁতে পড়ে আছে, মানে 100 কোটি টাকা। আমরা চাচ্ছি যে এই মার্কেটটা পুনরায় কার্যক্রম চালু করা হোক। পৌর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নতুন করে আদালতে উপস্থাপন করার জন্য আইনজীবীর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহামান্য হাইকোর্টে আমরা আইনগতভাবে এটা আবার উপস্থাপনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। 67 শতক জমির উপর মার্কেটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 20 কোটি টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা ফেলা হচ্ছে সড়কের পাশে। এমন বর্জ্য অব্যবস্থাপনায় ভোগান্তিতে কুষ্টিয়া পৌরসভার বাসিন্দারা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু, আর এতে ক্ষুব্ধ পৌরবাসীও। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার আশ্বাস কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দুর্গন্ধে অনেক সড়কে নাক ঢেকে চলতে হয় পথচারীদের। কুষ্টিয়া পৌরসভায় নেই বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর অভিযোগ, বাসাবাড়ি থেকে সংগৃহীত আবর্জনা ফেলা হয় সড়কের পাশে। দুর্গন্ধের পাশাপাশি সেসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু ও কীটপতঙ্গ। এতে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। পৌরসভার যে রাস্তাতে যত্র ময়লা পড়ে থাকে, এই ময়লা পচা আবর্জনা গন্ধ হয়। অনেক বাড়ির থেকে ময়লা ফেলে এবং এটা একটা ডাস্টবিনের মতো অবস্থা। গাড়িগুলো এসে এই ময়লাগুলো তুলে নিয়ে যেত, তারাও ঠিক মতো আসে না, যার কারণে এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যদি তাদের ট্রলি গাড়ি এই সমস্ত জায়গায় রাত্রে এসে স্থাপন করে দেয়, সকালবেলা সেই গাড়িগুলো টেনে নিয়ে চলে গেলে পরে এই বর্জ্য একবারে অপসারণ হয়ে চলে যেতে পারে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, তাছাড়া মশা মাছি এগুলো সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরবাসীর আপত্তির কারণে শহরের বিভিন্ন সেকেন্ডারি ডাম্পিং আবর্জনা জমা করা যাচ্ছে না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন আনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। STS না থাকার কারণে আমাদের ময়লাগুলো এখন পৌরসভা চত্বরের ভিতরে আমরা ফেলছি। পৌরসভা চত্বরের ভিতর ফেলি, সেখান থেকে এই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবহিত এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা চালানোর ফলশ্রুতিতে আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো ফল পাবো। আমাদের যে ভ্যানগুলোর অর্ডার দেওয়া হয়েছে সেটাও টেন্ডার প্রক্রিয়াধীন, হয়তো 1-2 মাসের ভিতরে পেয়ে যাব। এই পেয়ে গেলে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় 50 টন বর্জ্য ডাম্পিং করা হয়। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সংরক্ষণের অভাবে হারাতে বসেছে খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা। লিখিত বা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না থাকায় শিশুরা শিখতেও পারছে না। ভাষা রক্ষায় আলাদা শিক্ষা ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে মুন্ডাদের নিজস্ব ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মায়ের ভাষা বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সত্তার অবিচ্ছেদ্য অংশ। আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরও রয়েছে স্বতন্ত্র ভাষা। তেমনি খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর ভাষা মুন্ডারি। তবে স্থানীয়দের কাছে কোনো লিখিত রূপ না থাকায় হারিয়ে গেছে বর্ণমালা। মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও এখন বিলুপ্তির পথে। খুলনার কয়রা উপজেলার 3টি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের হাজার খানেক মানুষের বাস। এসব এলাকার বাসিন্দারা বলছেন, সংরক্ষণের অভাবে হারাতে বসেছে তাদের মাতৃভাষা। অলিখিত এবং বিদ্যালয়ে সুযোগ না থাকায় শিশুরা শিখতেও পারছে না এ ভাষা। তাই ভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ সহ পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি তাদের। ভাষা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ জরুরি বলছেন মুন্ডারি শিশুদের হাতেখড়ি দেওয়া শিক্ষকরাও। আমাদের যে বাচ্চারা এরা কিন্তু বাংলা ভাষায় শিখতেছে, আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। আমাদের ভাষা আছে কিন্তু ভাষা এখন পরিস্থিতি এটা ভুলেই গেছে সবাই। আমাদের ভাষায় কোনো বই নেই, আমরা লিখতেও পারি না, পড়তেও পারি না। আমাদের বাংলা ভাষা যাদের লিখিত আছে কখনো হারাচ্ছে না, কিন্তু এদের ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এ ভাষা থাকবে না, একসময় বিলীন হয়ে যাবে। সম্প্রতি খুলনায় দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা পরিদর্শন করে সরকারের একটি প্রতিনিধি দল। এই সময় মুন্ডা সম্প্রদায় ভাষা রক্ষার দাবি জানান তাদের কাছেও। আমিও তাদের এই দাবিটা আমার নিজেরও দাবি, এবং কিভাবে এটাকে ফর্মুলেট করা যায় সেটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করব। অস্ট্রো এশীয় ভাষার অন্তর্ভুক্ত মুন্ডারি ভাষাকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিপন্ন তালিকাভুক্ত ভাষা হিসেবে চিহ্নিত করেছে। একটা কোনো হানিকে ভাষাও হেরায় যাতে আর আমাদের জিনিসপত্র কোনো নি পাইলা।
মুন্ডা সম্প্রদায়ের এই বাসিন্দারা বলছিলেন তাদের দুঃখের কথা, এমনকি তাদের সবচেয়ে বড় আফসোসের জায়গা মাতৃ যে ভাষা তাদের ছিল সেই ভাষাটিও লিখিত না থাকার কারণে হারিয়ে যেতে বসেছে। মুন্ডা সম্প্রদায়ের দাবি যে কোনো মূল্যে যেন রক্ষা করা হয় তাদের মায়ের ভাষা। খুলনার কয়রা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার আলোচনার মধ্যেই আর্থিক অনিয়মের অভিযোগ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। আর্জেন্টিনা সংবাদপত্র লা নাসিওনের খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের $300 মিলিয়ন আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে FBI। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশ্বকাপ উন্মাদনার মাঝেই নতুন বিতর্কে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওনের প্রতিবেদনে এসেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও FBI এর যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। লা নাসিওনের প্রতিবেদনে দাবি করা হয়েছে এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে আসা অর্থ কিভাবে যুক্তরাষ্ট্রের 5টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর হয়েছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা দেখছেন এসব লেনদেনের কোনো অংশ যুক্তরাষ্ট্রের আইনে অর্থ পাচার, জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অপরাধের আওতায় পড়ে কিনা। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুর প্রড এন্টার LLC নামে একটি প্রতিষ্ঠান। গেল কয়েক বছর ধরে এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি, যে তালিকায় ছিল অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠানের নামও। ব্যাংকিং নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটি অন্তত $260 মিলিয়ন বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে স্থানান্তর করেছে। এছাড়া আরও $57 মিলিয়ন লেনদেনের উৎস ও গন্তব্য তদন্তের আওতায় রয়েছে। এই তদন্তের সূত্রপাত অবশ্য হঠাৎ করে নয়। 2024 সালের সেপ্টেম্বরে প্যাট্রিসিয়া বুলরিচের নেতৃত্বাধীন তৎকালীন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় এর সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে একটি সতর্কবার্তা পাঠায়। এরপরই ধীরে ধীরে তদন্তের ভিত্তি তৈরি হতে শুরু করে। 2025 সালে তদন্তের প্রাথমিক কাঠামো তৈরি হলেও এবছরের শুরুতে ব্যাংকিং নথি এবং ব্যবসায়ী গিয়ের্মো তোফনের অভিযোগের পর তদন্তের গতি বাড়ে। এদিকে তদন্ত চলাকালেই এর সভাপতি ক্লদিও তাপিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই সময়ে নিজ দেশ আর্জেন্টিনায় কর ও পেনশন সংক্রান্ত একটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি। আদালতের নির্দেশ অনুযায়ী চলমান মামলায় কয়েক মিলিয়ন ডলারের জামানত দেওয়ার পর তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়। বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে গেলেও মাঠের বাইরের বিতর্ক যেন তাদের পিছু ছাড়ছে না। চলমান আসরে ফিফার কিছু সিদ্ধান্ত, রেফারিং নিয়ে আলোচনা এবং আর্জেন্টিনাকে ঘিরে বিভিন্ন বিতর্ক ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে এর আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্ত নতুন মাত্রা যোগ করল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃষ্টির ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। পাহাড় কাটা বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার 3য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান। এবং তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান ফেরায় রায় আপিলেও বহাল। সংসদেই শুরু হবে নীতি নির্ধারণী বিষয়। নিরপেক্ষ সরকারের অধীনে হবে আগামী নির্বাচন।